পৌষ মাসের শেষ লগ্নে শীতের সকাল। রোদ এসে পড়েছে গ্রামের খোলা প্রাঙ্গণে। শিশির ভেজা সবুজ পাতার ফাঁক গলে সেই আলো যেন সৃষ্টি করেছে এক মায়াময় পরিবেশ। বাজারের আনাচে কানাচে তখন মানুষের ভিড়। এই মাছের বাজারে মোহিত বসে আছেন, তার সামনে মাছের ঝুড়ি। তার চোখে মুখে কোনো বিনয় নেই, বরং একরাশ লালসা। সে কেবলই টাকা বোঝে, নীতির ধার ধারে না। তার মাছের ঝুড়িতে আছে পচা মাছ, যা সামান্য দামে কিনে সে চড়া দামে বিক্রি করে। গ্রামের সরল মানুষগুলো সেই মাছ কিনে প্রশস্ত করছে নিজেদের অসুস্থতার পথ। মোহিতের এই অসাধু ব্যবসার প্রতিবাদ করতে এসেছেন বৃদ্ধ গৌতম, যিনি বয়সে প্রবীণ, চিন্তায় সচেতন। বয়স প্রায় ৬০-এর ঘরে। মোহিত তাকে দেখেও কোনো সম্মান দেখাল না। তার চোখে তখন শুধুই রাগ, কারণ তার ব্যবসার পথে কেউ যেন কাঁটা হয়ে না দাঁড়ায়। রাগান্বিত কণ্ঠে সে সত্যি চাপা দিতে চায়। এই সকালে দুই চরিত্রের কথোপকথন গ্রামের নষ্ট হয়ে যাওয়া নৈতিকতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। মোহিত, তোমার কি একটুও ভয় নেই বাবা? এভাবে বাসি পচা মাছ বিক্রি করে গ্রামের লোকেদের অসুস্থ করছো। তুমি কি জানো না এটা কত বড় পাপ? ওহ কাকা, আপনি আবার এসেছেন জ্ঞান দিতে। আমার মাছ ভালো না খারাপ তা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, আপনার কি কাজ নেই? যান, নিজের পথে যান। আমার চোখের সামনে তুমি এত অন্যায় করছো আর আমি চুপ করে থাকবো? মাছ দেখে ভেবেছিলাম নতুন, কিন্তু বাসায় রান্না করে দেখি পচা মাছ। আমার ছেলে কাল তোমার মাছ খেয়ে হাসপাতালে ভর্তি। এর বিচার চাই আমি। তোমার মতো অসাধু ব্যবসায়ী এই গ্রামে থাকা উচিত নয়। বাড়াবাড়ি করবেন না বলে দিচ্ছি। আপনার ছেলের অসুস্থতার দায় কি আমার? ডাক্তার দেখান। আমি কোনো পচা মাছ বিক্রি করি না। চুপচাপ এখান থেকে সরে যান। মোহিতের এই খারাপ ব্যবহার বৃদ্ধ গৌতমকে হতবাক করে। গ্রামের মানুষের প্রতি তার সামান্যতম সহানুভূতিও সেখানে নেই। নিজের লোভের জন্য সে যে কোনো খারাপ কাজ করতে প্রস্তুত। মোহিতের এমন নির্লজ্জ ব্যবহারে গৌতমের মনে তখন হতাশা আর কষ্ট। ছি ছি মোহিত, তুমি তোমার বাবার নাম ডোবালে। আমি তোমার নামে পঞ্চায়েতে বিচার দেব। তুমি এর শাস্তি পাবেই। আরে যান যান, পঞ্চায়েতে যান, বিচার চান। আমি কাউকে ভয় পাই না। টাকা দিয়ে সব চাপা দেওয়া যায়। ভুলে যাবেন না, আমি মোহিত। তুমি শুধু মোহিত নও, তুমি একজন অমানুষ। তোমার মতো ছেলেকে জন্ম দিয়ে তোমার বাবা মাও হয়তো লজ্জিত। গৌতমের চোখে যেন জল চলে এলো। তিনি মোহিতের প্রতি এক গভীর ঘৃণা নিয়ে বাজার থেকে হেঁটে চলে গেলেন। মোহিত তখন তার কথাগুলো শুনে কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং তার মুখে তখন বিজয়ীর হাসি। তার কাছে নীতি বা মূল্যবোধের কোনো স্থান নেই। টাকাই তার কাছে সব। এই অসাধুতাই একদিন তার জীবনে কঠিন অভিশাপ নিয়ে আসবে। সন্ধ্যায় হালকা আঁধারে গ্রাম ঢেকে গিয়েছে তখন। আকাশ থেকে নেমে আসা কুয়াশা আর ঠান্ডায় বেড়েছে গ্রামের চায়ের দোকানের জটলা। মাটির উনানের তাপে তৈরি গরম চায়ের ঘ্রাণে চারপাশের শীতলতা যেন কমেছে কিছুটা। চায়ের দোকানের বেঞ্চে বসে আছেন গ্রামের দুই যুবক, কুণাল আর দীপক। তাদের চোখে মুখে তখন গভীর চিন্তা। গ্রামে বেড়ে চলা অসাধুতা, চুরি আর চাঁদাবাজির মতো ঘটনায় তারা অতিষ্ঠ। এই যুবকেরা তখন কথা বলছে গ্রামের পরিস্থিতি নিয়ে। তাদের আলোচনায় উঠে আসে
মোহিতের মতো অসাধু ব্যবসায়ীর কথা এবং গ্রামের নিরাপত্তা নিয়ে চরম হতাশা। দীপক, আমাদের গ্রামে আজকাল কি হচ্ছে বলুন তো? সব যেন কেমন পাল্টে গিয়েছে। সন্ধ্যা নামলেই অলিগলিতে মদ্যপান, চুরি, চাঁদাবাজি, শান্তিতে থাকা দায় হয়ে উঠেছে। একদম যা বলেছেন দাদা। আরে আমিও শুনেছি গতকাল রাতে পাড়ার মোড়ে ওই ফিরোজ মাস্টারের ছেলে পথে নাকি মাতাল হয়ে উল্টে পড়েছিল। ছি 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 ছি। সে কি কাণ্ড! কি বলেন? ফিরোজ মাস্টারের মতো এত ভালো লোকের ছেলের শেষে কিনা এই দশা! আর বলবেন না দাদা, সাথে মোহিতের মতো অসাধু লোকেরা পচা মাছ বিক্রি করে আমাদের গ্রামের মানুষকে অসুস্থ করছে। এর তো কোনো প্রতিবাদও করা যাবে না। আমরা প্রতিবাদ করলেই আমাদের ওপর দোষ দেবে। এসব চলতে দেওয়া যায় না। আমরা কি প্রতিবাদ করব না? গ্রামের এই অরাজকতা আমাদের থামাতে হবে। পুলিশের কাছে যাওয়া উচিত। পুলিশও যেন সব জেনে চুপচাপ বসে আছে। তারা কেন এমন করছে কে জানে। আমার মনে হয় হয়তো টাকা দিয়ে সব কিছু চাপা হচ্ছে। মোহিতের মতো লোকেরা সব কিছুই করতে পারে। আমরা যদি সবাই মিলে প্রতিবাদ করি তবে কি তারা আমাদের কথা শুনবে না? একতাই আমাদের শক্তি। আমাদের যুবকদের এগিয়ে আসতে হবে। ঠিক বলেছেন দাদা, কিন্তু মোহিতের মতো লোক, যার মধ্যে কোনো মায়া দয়া কিছুই নেই, তাকে কিভাবেই বা শায়েস্তা করা যায়? শুনেছি সে তার বৃদ্ধ বাবাকেও নাকি ঠিকঠাক মতো দেখে না। শুনেছি তো, নিজের বাবার প্রতি যার মায়া নেই সে অন্যের প্রতি আর কি দেখাবে? এই লোভী মানুষটা তার পাপের ফল একদিন পাবেই ঠিকই। কোনাল আর দীপকের কথাগুলো গ্রামের বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে সামান্য লোভের জন্য মানুষ বিসর্জন দিচ্ছে নৈতিকতা। তাদের এই আলোচনায় গ্রামের মানুষের অসহায়ত্ব আর পরিবর্তনের আকাঙ্ক্ষা ফুটে ওঠে। সন্ধ্যার অন্ধকার যেন তাদের ভবিষ্যৎ নিয়ে আরও এক গভীর অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। গ্রামের অরাজকতা, অসাধু ব্যবসায়ীদের দাপট আর যুবকদের হতাশা যেন এক চরম পরিণতির দিকে ইঙ্গিত করছে। গ্রামের সেই রাতটি ছিল আরও গভীর অন্ধকার আর শীতল। উন্মুক্ত কালো আকাশের নিচে যেন ওত পেতে রয়েছে অন্যায়। যেখানে মোহিতের জীর্ণ মাটির ঘরের কাছে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী জয়িতা। তার মুখে তখন একরাশ ঘৃণা আর বিরক্তি। ঘরের উঠানে দাঁড়িয়ে আছেন মোহিত। তার চোখে তখন মদের তীব্র নেশা, আর তার সামনে বৃদ্ধ বাবা নিখিল। তিনি যেন নুয়ে পড়েছেন বার্ধক্যের ভারে। মোহিত তার কাছে মদ্যপানের জন্য টাকা চাইতেই নিখিল তাকে টাকা দিতে অস্বীকার করেন। মোহিত তখন নিজের বাবাকেও অপমান করতে দ্বিধা করে না। জয়িতা তখন শ্বশুরকে মোহিতের আশকারায় আরও কথা শুনিয়ে দেয়। এই নিষ্ঠুরতার দৃশ্য যেন রাতের অন্ধকারে আরও তীব্র হয়। বলছি টাকা দাও, আমার আরও মদ দরকার। কেন দিচ্ছ না? সব টাকা তুমি লুকিয়ে রেখেছ। বাবা, আমার কাছে আর কোনো টাকা নেই। তোমার মদ্যপানের জন্য আর কত টাকা দেব বলো? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তোমার কাছে টাকা নেই মানে? সব টাকা কোথায় গেল? তুমি আমাকে দিতে চাও না, তাই না? আমি বলছি টাকা দাও, নাহলে তোমাকে ঘর থেকে বের করে দেবো। কিন্তু আমাকে তাড়িয়ে দেবে? এই ঘরে আমি তোমাকে মানুষ করেছি। মোহিত, তুমি কি সব ভুলে গেলে? এইভাবে নিজেকে নষ্ট করো না। আরে আবার জ্ঞান দিচ্ছ? তুমি আমাকে শেখাবে? হ্যাঁ, তুমি আমাকে শেখাবে? তোমার জন্যেই আজ আমি এই কাজ করি। টাকা দিতে পারবে কিনা বলো? কেন টাকা দেবে না? আমার বাবার বাড়ির লোককে তোমার বাবা কি কম খাটিয়েছে? এখন ছেলের আবদার শুনতে পারবে না?
মা, তুমি এসবের মধ্যে এসো না। এ আমার আর আমার ছেলের ব্যাপার। তুমি নিজের ঘরে যাও। ওর কথা বাদ দাও, তুমি টাকা দেবে, না হলে এই রাতটা তোমার আর এ বাড়িতে থাকা হবে না। বেরো, বেরো বলছি। তুমি এমন করতে পারো না, এমন করতে পারো না। আমি কোথায় যাব এই রাতে? আমার শরীরটাও ভালো নেই। বেরো আমার ঘর থেকে, এক্ষুনি বেরো। মোহিতের নিষ্ঠুর ধাক্কায় নিখিল অসহায়ভাবে মাটিতে লুটিয়ে পড়লেন। রক্তে ভিজে গেল মাটির উঠান। পুত্রের আঘাতে পিতার মৃত্যু। এই দৃশ্য দেখেও মোহিত আর জয়িতার মনে কোনো অনুশোচনা জন্মালো না, বরং তারা যেন এক কঠিন শিলা। দেখেছো কাণ্ড? হাহ, অজ্ঞান হবার অভিনয় করে ছেলের মন জয় করার চেষ্টা করছে। বেশ হয়েছে, খুব এসেছে আমাকে সৎ শিক্ষা দিতে। পড়ে থাকুক এখানে সারা রাত, তুমি ঘরে চলো। মোহিত ও জয়িতার নির্লিপ্ততা তা দেখে মনে হয় যেন তাদের হৃদয়ে কোনো মানবিক অনুভূতি নেই। একজন পিতার প্রতি পুত্রের এই চরম নিষ্ঠুরতা দেখে প্রকৃতিও যেন কেঁদে উঠল। শীতের রাত তখন এক ভয়ঙ্কর নীরবতার সাক্ষী। মোহিতের তখন ঘোর কাটলেও বুঝতে পারেনি তার সামান্য রাগের ধাক্কায় জীবন কেড়ে নিয়েছে নিজের বাবার। নিখিলের নিথর দেহ পড়ে রয়েছে উঠানের মাটিতে। রাত তখন গভীর, কনকনে ঠান্ডায় গ্রামের বটতলা আরও নিস্তব্ধ। সেই বটগাছের নিচে বসে আছেন গ্রামের পাগল মুকুল, যার কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু তার চোখ যেন ভবিষ্যৎ দেখতে পায়। তার ছেঁড়া জামা আর উস্কো খুস্কো চুলে তাকে দেখাচ্ছে আরও রহস্যময়। সেই বটতলার পাশ দিয়েই হেঁটে চলেছেন সমাজসেবক রাজেশ, যিনি শহর থেকে এসেছেন গ্রামের অরাজকতা আর অসাধুতা দূর করতে। মুকুলকে দেখে তার মনে এক গভীর মায়া জাগল। তিনি তার সব কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলেন, কারণ তিনি জানেন পাগলের কথাতেও অনেক সময় সত্য লুকিয়ে থাকে। আজ রাত বড্ড খারাপ, কেউ যেন ঘর থেকে বের না হয়। পাপের হিসেব কষা হবে, মৃত্যু আসছে আসছে। আপনি এখানে একা একা বসে আছেন এই শীতের মধ্যে, আপনার কি খুব কষ্ট হচ্ছে? একলা রাতে অচেনা কণ্ঠস্বরে আঁতকে ওঠে মুকুল। তবে রাজেশ নামের লোকটাকে দেখে তার ভালো মানুষ বলে মনে হয়। তাকে নিরাপদ ভেবে তার নিজের সব কথা তাকে বলে। কে আপনি অচেনা পথিক? আজ রাতে যে পথ চলে তার বিপদ অনিবার্য। আজ পাপী মরবে, আপনি চলে যান, যান যান, আপনি চলে যান। আমি একজন সমাজসেবক, এই গ্রামের মানুষের জন্যই এসেছি। এই পাপের কথাটা আমি জানতে চাই। আপনি আমাকে বলুন কি হয়েছে। গ্রামের মানুষ লোভী, অসাধু, তারা পাপ জমিয়েছে, পাপ। আজ রাতে পাপের ফল হবে, কেউ রেহাই পাবে না, কেউ না, কেউ না। কি মজা, কেউ না, কেউ রেহাই পাবে না। আপনি কার কথা বলছেন? কে পাপ করেছে? বলবো না, বলবো না। আপনাকে কেন বলবো? আপনাকে কেন বলবো? যান যান যান, আপনি চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। আমাকে বিশ্বাস করতে পারেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বরং মানুষকে সাহায্য করাটাই আমার কাজ। আজ রাতে এক যুবকের লাশ পাওয়া যাবে। অপেক্ষা করো, অপেক্ষা করো, সময় হলে ঠিক দেখতে পাবে, ঠিক দেখতে পাবে। হ্যাঁ, আমার এখন কি করা উচিত? আমি কি পুলিশকে জানাবো?
পুলিশ পুলিশ আজ কিচ্ছু করতে পারবে না। আজ প্রকৃতি বিচার করবে, আপনি শুধু দেখেন। মুকুলের এই কথাগুলি রাজেশের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করে। তিনি সমাজসেবক হলেও এই অলৌকিক বিপদের সামনে নিজেকে অসহায় মনে করেন। বটগাছের পাতাগুলি তখন বাতাসের সাথে এক অদ্ভুত শব্দ সৃষ্টি করে, তা যেন এক আসন্ন বিপদের ইঙ্গিত। রাজেশ তখন স্থির করলেন তিনি এই ঘটনার শেষ দেখে তবেই এই গ্রাম ছাড়বেন। আকাশ ভাঙা বৃষ্টি নেমেছে আজ বহুদিন পর। গ্রামের নিঝুম রাত, শুধু পাতার ওপারে বৃষ্টির একটানা ঝমঝম শব্দ, যেন প্রকৃতি নিজেই কাঁদছে এক দীর্ঘশ্বাস নিয়ে। বাতাসের ভেজা সোঁদা গন্ধে মাটির মন যেন দিচ্ছে আবেদন। যেখানে একটা গাছতলায় ভেজা পোশাকে দাঁড়িয়ে মোহিত, যার মাথার ওপরে শুধু ঘন পাতার ছাউনি। নিকষ কালো অন্ধকারে হঠাৎ এক শীতল ছায়া দেখতে পেল মোহিত। সেই ছায়া মূর্ত হয়ে উঠল একাকী পথিকের বেশে, যার হাতে একটি কালো ছাতা, যেন বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে পৃথিবীর পাপ। কিন্তু এই পথে যে হেঁটে আসছে তার হৃদয়ে প্রতিশোধের জ্বালা নাকি গভীর করুণার প্রচ্ছন্ন আলো। ছাতা মাথায় সেই অচেনা পথিক এগিয়ে আসে। তার গতিতে কোনো শব্দ নেই, শুধু এক হিম শীতল নীরবতা। কি একেবারে ভিজে গিয়েছিস তো? আয় বাবা, আমার এই ছাতার নিচে এসে দাঁড়া দেখি। কে আপনি? এত রাতে কোথা থেকে এলেন? যান, আমার কারো সাহায্য লাগবে না, আমি একাই যথেষ্ট। বাবা, আমিও তোর মতোই পথিক। বিপদে পথিককে সাহায্য করা যে কর্তব্য। চল দেখি একটু এগিয়ে দি। এত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে জ্বর বাঁধা বিজে। মোহিত কিছুটা দ্বিধা করে, কিন্তু বৃষ্টির তোড়ে এগিয়ে যায় ছাতার নিচে। আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। এই গ্রামের লোক তো মনে হচ্ছে না। গ্রাম? এই গ্রামের সব পথই তো আমার চেনা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একবার চোখ যায় মাটির দিকে, দেখে লোকটার পা মাটিতে স্পর্শ করছে না। সে চমকে গিয়ে দ্রুত তার মুখ দেখতে চায়। আপনার আপনার পা যে ভাসছে মাটিতে। কে আপনি? কে? মুখ দেখান বলছি। তখনই লোকটি তার মুখ দেখায়। মোহিতের গা ভয় কেঁপে ওঠে। সে কি দৃশ্য! লোকটার কপালে গভীর কাটার দাগ, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। চোখ কোটরের বাইরে, মুখ একেবারে ফ্যাকাশে। কালো জিভ মুখের বাইরে বেরিয়ে আছে অর্ধেক। আমি কে মনে নেই? যার মাথাটা পাথরের সঙ্গে আছড়ে মেরে ঘর থেকে বের করেছিলি টাকার জন্য। আমি তোর সেই হতভাগা বাবা নিখিল। কত বছর পর তোর পাপের হিসেব নিতে এলাম। পাপী, তুই আমার ছেলে না, তুই একটা অভিশাপ। বাবা তুমি? না না, এ হতে পারে না। তুমি তো মরে গিয়েছ। নিজের হাতে সেদিন তোমার লাশ আমি মাটিতে পুঁতে দিয়েছি, যাতে কেউ জানতে না পারে।
মরে গিয়েছি, খুব খুশি হয়েছিলি সেদিন, তাই না? আবার বলছিস মেরে ফেলেছিস? ছি, নির্লজ্জ। আমার মাথার সেই আঘাতের যন্ত্রণা এক মুহূর্তের জন্যও ভুলিনি। তোর সেই লোভ, সেই নির্লজ্জতা সব মনে আছে। তুই ভেবেছিলি নিখিল মরে গেলেই সব শেষ। ভুল। আসল খেলা তো এখন শুরু হবে মোহিত। কি করবে? হ্যাঁ, কি করবে তুমি? করো, যা করেছি বেশ করেছি। তুমি বাবা হয়ে ছেলের আবদার রাখোনি। তোর আর কি আবদার? চাইতিস তো শুধু টাকা, টাকা। কুকর্ম আর মদ্যপানের জন্য তোকে নিজের ছেলে বলতেও লজ্জা করে। তোকে এখানেই পুঁতে রেখে দেব, যেমনটা তুই আমার সাথে করেছিলি। না 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 না, দোহাই তোমার, দোহাই তোমার বাবা, আমাকে মেরো না। আমি জানি আমি ভুল করেছি। জয়িতার কথায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। টাকার লোভ আমার সর্বনাশ করেছে। আমাকে একটা শেষ সুযোগ দাও। শেষ সুযোগ? আর কত সুযোগ দেব তোকে? পচা মাছ বিক্রি করে গ্রামের কত লোক অসুস্থ হলো, তাদের অভিশাপ কোথায় যাবে? আমার কষ্ট, আমার অপমান, হ্যাঁ, ক্ষমা, ক্ষমা এত সস্তা নয় মোহিত। পাপের ফল তোকে পেতেই হবে। এই বৃষ্টি থামার আগেই তোর হিসেব আমি চুকিয়ে দেব। আজ তোর জীবনের শেষ রাত। পাপী, কথা দে, তুই আর কখনো পাপ কাজ করবি না। কথা দে, মানুষের সাথে অন্যায় করবি না। তাহলে তোকে শেষ সুযোগ দেব। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব। গ্রামের সব মানুষের কাছে ক্ষমা চাইব। বিশ্বাস করো, আমি বাঁচতে চাই। বাঁচতে চাস, তাই তো? বাবা, আমি তো জন্ম দিয়েছি তোকে। শত পাপ করলেও তুই আমারই রক্ত। তবে মনে রাখিস, এই ক্ষমা তোকে সহজে দিচ্ছি না। তোর জীবন যেন আমার মৃত্যুর প্রায়শ্চিত্ত করে। যা, ক্ষমা করে দিলাম। বাবার শেষ করুণা মোহিতকে নতুন জীবন দিল। বৃষ্টির বেগ আরো বাড়ল, যেন আকাশের চোখ দিয়ে সব পাপ ধুয়ে গেল। নিখিলের আত্মা মিলিয়ে গেল সেই অন্ধকার আর জলের মধ্যে। মোহিত একা ঠায় দাঁড়িয়ে আছে বাবার দেওয়া ছাতার নিচে। তার চোখে এখন অনুতাপের অশ্রু, যা বৃষ্টির জলে মিশে একাকার। সে বুঝতে পারল, পৃথিবীতে কোনো পাপই গোপন থাকে না, আর বাবার ভালোবাসা মৃত্যুর পরেও সন্তানের মঙ্গলই চায়। নীলখোলা গ্রামটি ছোট্ট এবং নিস্তব্ধ একটা গ্রাম। চারিদিক জুড়ে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা বেয়ে যায় বাঁশবাগানের দিকে। বিকেল নামলেই গ্রামের আকাশে নামে এক অদ্ভুত নীরবতা, যেন বাতাসেও শব্দ হারিয়ে যায় সেই নীরবতার। বর্ষাকালে গ্রামটির কাঁচা রাস্তায় হাঁটার কোনো পরিস্থিতি থাকে না, যার কারণে সেই সময়টায় গ্রামের লোকজনদের খুব কষ্ট করতে হয়। তবে শীতকালে যেন এই গ্রামটিতে নেমে আসে খুশির আমেজ। তবেই শান্ত নিরীহ নীলখোলা গ্রামের বুকেই লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য, অজানা ভয় আর রক্তমাখা গল্প, যা দিনের আলোয় যতটা নিরীহ দেখায়, রাত নামলে যেন তার রূপ পাল্টে যায়। লোভ লালসায় দিক বিদিক ভুলে যায় কিছু মানুষরূপী অমানুষ। তাদের শাস্তি দিতেই আত্মারূপে ফিরে আসে কিছু মানুষ।
বিকেলবেলা নিজের বাড়ির বারান্দায় বসে আছেন অমলবাবু। অমলবাবুর পাশেই গম্ভীর মুখে বসে আছে কমলাকান্ত ও শশীকান্ত। বেশ চিন্তিত ও ভীত দেখাচ্ছে তাদের দুজনকেই। কমলাকান্ত ও শশীকান্ত মুখে কিছু না বললেও তাদের চোখে মুখে দেখা যাচ্ছে স্পষ্ট আতঙ্ক। তাদের হঠাৎ আগমন এবং ভীত সন্তুষ্ট মুখ দেখে অমলবাবু কিছুই বুঝতে পারছেন না। তবে একটা কিছু যে ঘটেছে সেটা যেন আন্দাজ করতে পারছেন তিনি। ইহে কমলাকান্ত, তোমাদের এমন আতঙ্কিত দেখাচ্ছে কেন? কোনো কাণ্ড ঘটিয়ে এসেছ নাকি আবার? আরে না না, কি আবার কাণ্ড ঘটাবো? তাহলে তোমাদের এই অস্থিরতা কিসের? আসলে কি হয়েছে অমল, এতটা পথ হেঁটে এসেছি তো, তাই ভীষণ ক্লান্ত লাগছে আর কি। বুড়ো বয়সে কি আর এতটা পথ হাঁটার ধকল সহ্য হবে? তা এমন হাঁটাহাঁটি না করে একটা রিক্সা ভাড়া করলেই তো পারতে। হ্যাঁ, তা অবশ্য করা যায়, কিন্তু এই বয়সে হাঁটাহাঁটিরও প্রয়োজনীয়তা অনেক। তুই কি বলিস রে দাদা? বটেই তো, তুই কথা কোনা একদম ঠিক বলেছিস রে কমল। তাদের কথার মাঝেই গোপাল এসে উপস্থিত হলো সেখানে। বেশ অস্থির আর বিমর্ষ দেখাচ্ছিল গোপালকে, যা দেখে খানিকটা অবাক হলেন অমলবাবু। হ্যাঁ রে গোপাল, তোকে এমন অস্থির লাগছে কেন রে? কিছু হয়েছে নাকি? কথা, ওই নীলখোলার বাঁশ বাগানে দুটো লাশ পড়ে থাকতে দেখলাম। বলিস কি রে? কার লাশ দেখলি কিছু? একজনকে তো দেখলাম হারান, অন্যজন কে সেটা জানি না কর্তা। শুনলাম কারা নাকি ওদের মেরে রেখে পালিয়েছে। বলিস কি রে? পুরো ঘটনাটা আমাকে একটু পরিষ্কার করে বলতো। আগে কর্তামশাই বলছি। হারানের নাম শোনার পর থেকেই আরও যেন অস্থির হয়ে উঠল কমলাকান্ত ও শশীকান্ত। তারা বুঝতে পারছে না যে তাদের এখন কি করা উচিত। বিকেলের শেষ আলোটা তখন নরম হয়ে এসেছে কিছুটা। ধান ক্ষেতের একপাশে দাঁড়িয়ে কাজ করছিল হারান। ঠিক সেই সময় সামনের দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসে শশীকান্ত আর কমলাকান্ত। তাদের মুখে অদ্ভুত এক গভীর ভাব, চোখে মুখে যেন জমে থাকা ক্রোধের ছায়া। তাদের দেখেই গলা শুকিয়ে এলো হারানের। আবারও সেই একই বিষয়ে খানিক কথা শুনতে হবে তার। চোখে মুখে একরাশ রাগ ও বিরক্তি নিয়ে হারানের সামনে এসে দাঁড়ালো তার দুই ভাই। এ কি বাবু, আপনারা আপনারা আবার এসেছেন? আবার এসেছেন মানে কি রে? তোকে যে গতকাল বলে গেলাম না, আজ এসে তোর শেষ মতামত কি সেটা শুনবো। কিন্তু শশীকান্ত বাবু। দেখ হারান, বারবার একই কথা বলতে আমার একটুও ভালো লাগছে না। ভালোই ভালোই যা বলছি তাই কর, নইলে নইলে কিন্তু। ওকে এত বোঝানোর কি আছে দাদা? এতদিন তো অনেক বোঝালি, কোনো কাজ হলো? তাদের দুই ভাইয়ের কথা শুনে ভীষণ রাগ লাগলো হারানের। এখন কি আপনারা জোর করি আমার জমি কেড়ে নেবেন বাবু? প্রয়োজন পড়লে তাই করতে হবে, বুঝলি? অনেক হয়েছে, আর না। আমি এবার অমলবাবুর কাছে গিয়ে আপনাদের নামে বিচার করব। তাই নাকি? যা দেখি সেখানে গিয়ে তুই কি করতে পারিস। বোকা হারান, তুই হয়তো ভুলে গেছিস অমলবাবু আমাদের বন্ধু। আপনাদের বন্ধু হলেও তিনি গায়ের মোড়ল, বিচক্ষণ মানুষ তিনি। অবশ্যই তিনি কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা খুব ভালো করে বুঝবেন। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, যাও তাহলে। কমলাকান্ত ও শশীকান্তর কথা শুনে রাগ করে সেখান থেকে চলে গেল হারান। দাদা, একে এভাবে ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক হলো না। সে যদি সত্যিই অমলবাবুর কাছে যায় তখন কি হবে? তুই ঠিকই বলেছিস রে কমল। চল চল, শিগগিরই চল, ওকে গিয়ে আটকে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এরপর হারানের পিছু পিছু হাঁটতে শুরু করে দিল শশীকান্ত ও কমলাকান্ত। সূর্যের আলো কমে গিয়েছে, হালকা অন্ধকার নেমে এসেছে বাঁশ বাগানের ভেতর।
বাঁশবাগানটি একদম ধান ক্ষেতের দিকে হওয়ায় সেদিকে লোক সমাগম তেমন একটা হয় না, যার কারণে বাঁশবাগানের চারপাশে নীরবতা বিরাজ করছিল তখন। সেই নিস্তব্ধতার মাঝখানে একা দাঁড়িয়ে আছে হারান। সামনে দাঁড়িয়ে আছে শশীকান্ত আর কমলাকান্ত। তাদের দুজনের হাতেই ঝলসে উঠেছে ধারালো ছুরি, যা দেখে হারানের গলা শুকিয়ে আসছে বারবার। সে এটা ভালো করেই বুঝতে পেরেছে যে আজই তার জীবনের শেষ দিন। আপনারা এভাবে আমার পিছু পিছু আসছেন কেন? আর আপনারা আমার সাথে কি করতে চাইছেন বলুন তো? কি করতে চাইছি সেটা এখনো বুঝতে পারিসনি বুঝি? হ্যাঁ, এত কথা না বলে জমিটা আমাকে দিবি কি না সেটা বল। তুই ওর সাথে এত কথা কেন বলছিস রে দাদা? সোজা কথায় কাজ হবে না, এটা কি তুই এখনো বুঝতে পারছিস না? বুঝেছি, বুঝিনি, বুঝেছি। তবুও একটা শেষ সুযোগ দেব সেটাই আমি ভাবছিলাম, কিন্তু দেওয়া যাবে না, বুঝলি? বাবু, আমাকে মারবেন না, দয়া করুন, দয়া করুন বাবু, আপনারা এত নিষ্ঠুর হবেন না বাবু। তাহলে জমিটা আমার নামে করে দে। ওটাই আমার শেষ ভরসা বাবু। শেষ মুহূর্তেও হারান যখন না করল, সেই সময় রাগ যেন মাথায় উঠে গেল শশীকান্তর। সে তার হাতে ধরে রাখা ছুরিটা বসিয়ে দিল হারানের পেটে। অমনি হারান চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। আপনারা শেষ পর্যন্ত আমাকে শেষ করলেন বাবু। বাঁশবাগানের পথ ধরেই হেঁটে যাচ্ছিল গোপাল। হারানের চিৎকার শুনে এগিয়ে এলো সে। জমিতে কীটনাশক ছড়িয়ে বাড়ি যাচ্ছিল সে, যার কারণে তার মুখ একটা কাপড় দিয়ে ঢাকা। সামনের দিকে এগিয়ে যেতেই গোপাল দেখতে পেল শশীকান্ত ও কমলাকান্ত সেখানে দাঁড়িয়ে, এবং তাদের হাতে রক্তার্ত ছুরি। এ কি আপনারা এ কি করছেন? একজন মানুষকে এইভাবে মেরে ফেললেন? আমি এক্ষুনি অমলবাবুকে গিয়ে সবটা বলবো। দাদা, এই লোকটাকে শেষ করে দাও। একে বাঁচিয়ে রাখলে কিন্তু আমাদেরই বিপদ। কি, এখন আবার আমাকেও মারবেন বলছেন? দাঁড়ান, আমি এক্ষুনি মোড়লের কাছে যাচ্ছি। আর দেরি করিস না কমল, ওই লোকটাকে ধর, মার ওই লোকটাকে। শশীকান্তর কথা শুনে ছুরি ঢুকিয়ে দিল কমলাকান্ত। এরপর সেখান থেকে পালিয়ে গেল তারা দুজন। গোপালের মুখে সমস্ত কথা শুনে আতঙ্কিত হয়ে উঠলেন অমলবাবু। তার পিছনে এমন ঘৃণিত কাণ্ড কারা ঘটালো সেটাই যেন বুঝে উঠতে পারছেন না তিনি। এদিকে গোপালের মুখে কথাগুলো শোনার পর থেকেই ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছেন শশীকান্ত ও কমলাকান্ত। চারপাশটা কেমন যেন থমকে গেল মুহূর্তের মধ্যেই। অমলবাবুর মুখে স্পষ্ট উদ্বেগ, আর শশীকান্ত ও কমলাকান্তের চোখে ধরা পড়েছে অনিশ্চয়তার ছায়া। এসব কি বললি রে গোপাল? ঘটনাটা শোনার পর থেকে আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে রে। শুনলে শশীকান্ত, শুনলে? সবই তো শুনলাম অমল। আমাদের গ্রামে এমন খুন খারাপি হচ্ছে ভাবতেই তো তেমন লাগছে, বুঝলে? আমি তো সেটাই ভাবছি। এসব কি সাংঘাতিক ঘটনা বলো দেখি। আমি শুধু ভাবছি এসব ঘটাচ্ছে কারা? আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের মাঝেই এইসব খুনিরা ঘোরাফেরা করে। বুঝলেন তো কমলাকান্ত বাবু? বলছিলাম কি দাদা, সন্ধ্যা প্রায় হয়ে এলো, বাড়ির দিকে যাই চল। হ্যাঁ হ্যাঁ চল অমল, আজ আমরা আসি, আবার অন্য সময় আসবো ক্ষণ। এরপর অমলবাবুকে কিছু বলতে না দিয়েই সামনের দিকে এগিয়ে গেল তারা দুজন। অমলবাবু ও গোপাল তাদের যাওয়ার দিকেই তাকিয়ে রইল খানিকক্ষণ। হঠাৎ করে এদের দুজনের আবার কি হলো? আগে কথা মশাই, বুঝলেন না বিষয়টা? তারা ভয় পেয়েছে। ভয়। ভয়? কিন্তু কেন? অমলবাবুর কথার কোনো উত্তর দিল না গোপাল। শশীকান্ত ও কমলাকান্তের পিছু পিছু হাঁটতে শুরু করল সে। বারান্দায় একা একা অবাক হয়ে বসে রইল
কেবল অমলবাবু। কিছুই বুঝলাম না, এদের তিনজনের হঠাৎ হলোটা কি? সন্ধ্যার ম্লান আলোয় ফাঁকা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে শশীকান্ত ও কমলাকান্ত। গ্রামের পথটা তখন প্রায় জনমানব শূন্য। তাদের পেছনে নিঃশব্দে হাঁটছে গোপাল। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে পরিবেশটাই। সামনের দিকে তাদের জন্য কি অপেক্ষা করছে সেই সম্পর্কে এখনো পর্যন্ত অবগত নন কমলাকান্ত ও শশীকান্ত। তবুও যেন তাদের ভেতর এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই গোপালের ডাক শুনে তাদের অস্থিরতা যেন বেড়ে যায়। এ কি বাবুরা, এমন হন্তদন্ত হয়ে কোথায় চললেন? এ কি গোপাল, তুই তুই আমাদের পিছু পিছু আসছিস কেন? ওই এলাম দেখতে আপনারা ভয় পেয়ে কতটা ছিটিয়ে গেলেন। ভয় পাবো কি করতে? এসব বাজে কথা না বলে চলে যা গোপাল। আর না গেলে তখন কি করবেন কমলাকান্ত বাবু? আমাকেও মেরে ফেলবেন? গোপালের মুখে এইরূপ কথা শুনে তারা চমকে উঠল দুই ভাই। মানে মেরে ফেলবো মানে? কি বলতে চাইছিস রে গোপাল? আরে তেমন কিছু না, একটু রসিকতা করলাম আর কি। রসিকতা? এ কেমন রসিকতা রে? সেসব একটু পরেই বুঝতে পারবেন। আরও একটু সামনের দিকে এগোন। গোপালের কথা শুনে কিছুই বুঝতে পারছে না শশীকান্তবাবু। তারা যেন আর কোনো কথাই বাড়ালো না, চুপচাপ হাঁটতে লাগলো সামনের দিকে। গভীর সন্ধ্যার আঁধারে বাঁশবাগানের ভেতরটা যেন ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে গিয়েছে। সূর্যের আলো না থাকায় বাঁশবাগানের ভেতরটা যেন ঢেকে গিয়েছে কালো অন্ধকারে। ঠিক সেই অন্ধকারের মাঝেই হারান আর গোপাল দাঁড়িয়ে আছে শশীকান্ত ও কমলাকান্তের সামনে। গোপাল ও হারানকে এমন রূপে দেখতে পেয়ে গলা শুকিয়ে গেল কমলাকান্ত ও শশীকান্তের। তাদের দুজনকে ভয় পেতে দেখে যেন গভীর আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে হারান আর গোপাল। ভয়ঙ্কর কণ্ঠে বারবার হেসে উঠছে তারা। কিরে, আমাদের দেখে ভয় পেলি নাকি? এরা এরা মানুষ রূপী পিশাচ রে, এরা ভয় পাবে কি? গোপালকে দেখে অবাক হয়ে গেল শশীকান্ত ও কমলাকান্ত। সে তো খানিক আগেও মানুষ ছিল, তাদের পিছু পিছু হাঁটছিল, কথা বলছিল, তাহলে এখন এমন রূপে এলো কি করে? এটাই যেন তাদের মাথায় আসছে না। কিন্তু গোপাল, তুই তুই এখানে এমনভাবে কেন? আমাকে এখনো চিনতে পারিসনি? বিকেলে তো হারান দাদার সাথে আমাকেও মেরে দিলি তোরা। এত তাড়াতাড়ি ভুলে গেলি? ওই লোকটা তাহলে তুই ছিলি? কিন্তু তুই যে অমলবাবুর বাড়িতে গেলি, এই দাদা, এসব কি হচ্ছে বলতো? দাদা বলবে কি রে, আমি বলছি শোন। যে কর্তার কাছে আর তোদের পিছু পিছু হাঁটছিল সে ছিল আমার আত্মা। আমি তো তখনই মরে গিয়েছি যখন তুই আমাকে খুন করেছিস। তাহলে এখন তোরা কিভাবে বেঁচে গেলি? তোদের মারবো বলে আমাদের আত্মাকে বাঁচিয়ে রেখেছি রে শয়তান। আর সেখানে দুটো না, 4-4টে লাশ থাকবে। এই বলে শশীকান্তের গলা চেপে ধরে হারান। শশীকান্তের গলা চেপে ধরা দেখে ভয়ে চিৎকার করে উঠল কমলাকান্ত। না, তোমরা আমার দাদাকে মেরো না, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা? আমাদের মৃত্যুর বদলে তোরা ক্ষমা চাইছিস? কিন্তু এটা যে আর সম্ভব নয় রে।
তোদের যে মরতেই হবে। না না, দয়া করো, কে কে আছো, বাঁচাও, বাঁচাও আমাকে, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও, কে আছো? তোকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। এরপর কমলাকান্তকেও মেরে ফেলল গোপাল। নীলকলার বাঁশ বাগানের ভেতর এখন বিরাজ করছে শুনশান নীরবতা, যেখানে খানিক আগেই বয়ে গেল এক মৃত্যুর মিছিল। মাটির ওপর ক্ষতবিক্ষত 4টে লাশ ছাড়া আর যেন কিছুই অবশিষ্ট রইল না সেখানে। পরদিন সকালবেলা বাঁশবাগানের ভেতর দাঁড়িয়ে আছেন অমলবাবু। তার পাশেই দাঁড়িয়ে আছে লখাই ও জগাই। তাদের চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা, কারণ তাদের সামনে পড়ে আছে 4টে ক্ষতবিক্ষত লাশ। অমলবাবু গোপালের মুখে শুনেছিল 2জন মানুষ খুন হয়েছে, অথচ এখানে 4টে লাশ। তার থেকেও বড় কথা, গতকাল বিকেলেও এখানের 3জন মানুষ তার সঙ্গেই ছিলেন। কিভাবে কি হলো কিছুই যেন মাথায় আসছে না তার। গোপালকে এমন অবস্থায় দেখতে হবে সেটা যেন কখনো কল্পনাও করেননি তিনি, অথচ আজ তার সামনে লাশ হয়ে পড়ে আছে সে। এসব কি করে হলো মোড়ল মশাই? আমিও যে কিছু বুঝতে পারছি না রে। আর গোপালের এমন অবস্থা হয়েছে সেটা তো ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠছে। কিন্তু একই সাথে 4টে লাশ, এটা কি করে সম্ভব? আর এই খুনটা করলোই বা কে? আমিও যে এই কথাটাই ভাবছি, এমনটাও কি সম্ভব? মানলাম ক্ষেতের কাজ শেষে ফেরার পথে হারান দাদা ও গোপাল দাদার এমন অবস্থা হয়েছে, কিন্তু শশীকান্তবাবু, কমলাকান্তবাবু এখানে কি করছিলেন? এখানে নিশ্চয়ই কোনো বিষয় আছে যেটা আমরা এখনো জানি না। লখাই ও জগাইয়ের কথা শুনে গতকাল বিকেলের ঘটনাটা মনে করবার চেষ্টা করলেন অমলবাবু। আমি মনে হয় কিছুটা বুঝতে পেরেছি। সত্যি বলছেন মোড়ল মশাই? কি বুঝেছেন আমাদের একটু বলুন না। গতকাল বিকেলে আমি বারান্দায় বসেছিলাম, খানিক বাদেই সেখানে শশীকান্ত আর কমলাকান্ত এলো। আমরা 3জন কথা বলছি, এমন সময় সেখানে গোপাল এসে দাঁড়াল। সে আমাদের জানালো এই জায়গায় 2টো খুন হয়েছে এবং ওই খুন দুটো নাকি জমি জমার বিরোধ নিয়ে করা হয়েছে। এরপর শশীকান্ত ও কমলাকান্ত উঠে চলে গেল। আমাকে কিছু না জানিয়েই তাদের পিছু পিছু চলে গেল গোপাল, আর আজ সকালে এই অবস্থা। তার মানে শশীকান্তবাবু আর কমলাকান্তবাবু আমাদের হারান আর গোপালকে খুন করেছে, তারপর তারা আপনার কাছে গিয়েছে। একবার ভাবুন তাহলে, কেমন ঠান্ডা মাথার খুনি ছিল লোক দুটো। সেটাই ভাবছি রে, আর এটাও বুঝতে পারছি আমাদের কাছে তখন গোপাল না, গোপালের আত্মা গিয়েছিল, আর গোপাল আর হারানের আত্মাই হয়তো এই 2 ভাইকে মেরেছে। হ্যাঁ, এমনটাই হবে। ধীরে ধীরে লোক সমাগম বাড়তে শুরু করলো নীলখোলার সেই বাঁশ বাগানে। একসাথে 4 জনের লাশ নিয়ে যেন মানুষের কৌতূহলের শেষ রইল না সেই গ্রামে।